আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদটা, তাই তো। নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে, তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আর একটি গূঢ় কারণ ছিল, তাহা একটু বিবৃতি করিয়া বলা আবশ্যক। বক্তা বলছেন যে কৈলাসবাবুর প্রতি তার একটা যে প্রধান কারণ রাগের, সেই প্রধান রাগের কারণটা একটু খুলে বলতে চাইছেন। বলছেন, আমি বড় মানুষের ছেলে হইয়া, আমি বলতে এখানে বক্তা, যথাকালে MA পাশ করিয়াছি, যৌবন সত্ত্বেও কোনো প্রকার কুসংসর্গ কুৎসিত আমোদে যোগ দিই নাই। অর্থাৎ যে যৌবন বয়সে ছেলে পেলে যেসব আনন্দ উপভোগ করে, সেসবে সে পক্ষপাতী নয়, সেসব থেকে সে বিরত থাকত। এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকারের বিকৃতি উপস্থিত হয় নাই। অভিভাবক বলতে বাবা মা। বাবা মার মৃত্যুর পর সে বাড়ির কর্তা হয়েছে, তো সে যা খুশি করতে পারতো, তাকে বাধা দেওয়ার কেউ ছিল না, তবুও সে তার স্বভাবের পরিবর্তন ঘটায়নি। আগে যেমন ছিল সে তেমনই সে রয়ে গেছে। তাছাড়া চেহারাটা এমন যে তাহাকে আমি নিজের মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে, কিন্তু মিথ্যাবাদ হয় না। কিন্তু সে নিজেই বলছে যে তার চেহারাটা এত সুন্দর, যে নিজের মুখে নিজের প্রশংসা করে, লোক ভাববে হয়তো অহংকার করছে, কিন্তু অহংকার মোটেই নয়, সে সত্যিকারই সুন্দর। অতএব বাংলাদেশে ঘটকালির হাটে আমার দাম যে অত্যন্ত বেশি, তাহাতে আর সন্দেহ নাই। তা হচ্ছে তার সব ভালো হলেও তার খুব লোভ ছিল, এবং সে বিয়ে করবে যৌতুক ছাড়া, এটা সে ভাবতেই পারতো না। এবং সে তার ভাবতো যে তার বাজারে প্রচুর দাম, সেই দাম অনুযায়ী সে প্রচুর অর্থ সম্পদের দাবি করত। এবং সে কি মনে প্রতিজ্ঞা করেছিল, ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনা আদর্শ রূপে বিরাজ করিতেছিল। যাকে বিয়ে করবে তার বাবাকে প্রচুর ধনী হতে হবে, অর্থবান ব্যক্তি হতে হবে, এবং একমাত্র মেয়ে হতে হবে। একমাত্র এভাবে কেন, বাপ মার সকল সম্পত্তি অধিকার সে মেয়ে হবে, এবং সে মেয়েটাকে খুব রূপসী সুন্দরী হতে হবে, এবং বিদুষী, খুব চালাক চতুর বিদ্যে বুদ্ধি সম্পন্না নারী, এরকম মেয়েকে সে বিয়ে করবে ভেবেছিল। 10,000 20,000 টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল। আমি অবিচলিত চিত্তে নিত্যি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম। কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই। অবশেষে ভবভূতি নিয়ে আমার ধারণা হইল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল, অসীম সময় আছে, বসুধা বিপুল। এবং দেশ বিদেশ থেকে তার পণ দেওয়ার জন্য 10,000 20,000 টাকা অফার দিয়ে বাবারা তার কাছে আসতো, খবর দিত, কিন্তু সে ভাবতো যেগুলো তার যোগ্যতা, তার আরও বেশি পাওয়া উচিত, এবং সে সেটাকে নাকচ করে দিত। এবং সে ভাবতো কি, যে তার সমকক্ষ মেয়ে হয়তো এখন পৃথিবী জন্মগ্রহণ করেনি, সময় হলে জন্মগ্রহণ করবে, এবং তখন তার সঙ্গে তার বিবাহ হবে। কিন্তু বর্তমানকালে এবং ক্ষুদ্র বঙ্গদেশে সে অসম্ভব দুর্লভ পদ জন্মিয়াছে কিনা সন্দেহ। কন্যাদায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি বিবিধ প্রচারে আমার পূজা করতে লাগল। বাবারা যেসব মেয়ে অবিবাহিত মেয়ে আছে, তাদের বাবারা তাকে জামাই করার জন্য সব সময় তারা ব্যগ্র হয়ে থাকত। কন্যা পছন্দ হোক বা না হোক, এই পূজা আমার মন্দ লাগিত না। তারা মেয়ে দেখতে গেলে তারা তাকে খুব সম্মান করতো, আপ্যায়ন করতো, তার যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করতো। এগুলো সে ভাবতো কি, তার এগুলো প্রাপ্য। ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম। শাস্ত্রে পড়া যায়, দেবতা বর দিন বা না দিন যথাবিধি পূজা না পাইলে ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। নিয়মিত পূজা পাইয়া আমার মনে সেটা অত্যুচ্চ দেবভাব জমেছিল। কথায় আছে, দেবতারা বর দিক বা না দিক অসন্তুষ্ট হলে তারা অভিশাপ দিত। তাই সে পূজা পেতে নিজেকে দেবতার মতো মনে করতো, সেও নিজেকে দেবতা ভাবতে শুরু করে দিয়েছিল। পূর্বেই বলিয়াছিলাম, ঠাকুরদামশাইয়ের একটি পৌত্রী ছিল। পৌত্রী মানে নাতনি, পৌত্র মানে নাতি, আর পৌত্রী মানে নাতনি। পুত্র মানে ছেলে, পুত্রী মানে মেয়ে। তাহাকে অনেকবার দেখিয়াছি, কখন রূপবতী বলিয়া ভ্রম হয় নাই। তাহাকে বলতে এখানে
সে তার নাতনিকে দেখেছে অনেকবার, কিন্তু তাকে সুন্দরী বলে একবারও মনে হয়নি তার। সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদিত হয় নাই। কিন্তু ইহা ঠিক করে রাখিয়াছিলাম যে কৈলাসবাবু লোক মারফত অথবা স্বয়ং পৌত্রীটিকে অর্ঘ্য দিবার মানুষে আমার পূজার বোধন করিতে আসিবেন, কারণ আমি ভালো ছেলে। তিনি তাহা করিলেন না। তাই বক্তা ভেবেছিলেন যে ঠাকুরদা পরম ধনীও নয়, তার নাতনি সুন্দরীও নয়, তবু সে ভেবেছিল যেহেতু সে ভালো ছেলে, ঠাকুরদা কাউকে দিয়েই হোক বা নিজেই হোক তাকে নাচ জামাই করবার জন্য তার কাছে সে প্রস্তাব নিয়ে আসবেন। কিন্তু তা করেননি, তিনি আসেননি। শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছিলেন, নয়নজুরির বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহার নিকটে প্রার্থনা করে নাই। কন্যা যদি চিরকুমারী হয়ে থাকে, তথাপি সে সুলভ্যতা তিনি ভঙ্গ করিতে পারিবেন না। ঠাকুরদা বক্তার কোন এক বন্ধুকে বলেছিলেন যে তাদের বংশের রীতি বা নিয়ম অনুযায়ী তারা কোনো মেয়ে, অবিবাহিত মেয়ে থাকলে সেই ছেলে পক্ষকে আগে গিয়ে বলে না বিয়ের জন্য। ছেলে পক্ষ সে বিয়ের কথা বলে তবেই তারা সেই বিয়েতে দেখাশোনা করে, পছন্দ হলে বিয়ে দেয়। কিন্তু তাদের বংশের নিয়ম, কুলপ্রথা, তাই তিনি সে নিয়ম ভাঙতে পারবেন না। তাতে যদি তার নাতনিকে জীবন অবিবাহিত থাকতে হয়, তাও থাকতে রাজিতে। শুনিয়া আমার বড় রাগ হইল। বক্তা খুব রাগ হয়েছে। সে রাগ অনেকদিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল, কেবল ভালো ছেলে বলিয়ায় চুপচাপ পড়িয়াছিলাম। যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে, আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত। বাজ পড়লে বিদ্যুৎ চমকায়, বাজের সঙ্গে বিদ্যুতের ওতপ্রোত সম্পর্ক আছে। বক্তা বলছে সেরকম তার যেমন শরীরে রাগ আছে, রাগের সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা আছে, সে মজা করতে ভালোবাসে। বৃদ্ধকে শুদ্ধমত্ত নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইত না, কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকাবহ প্ল্যান মাথায় উদয় হইল যে সেটা কাজে খাতায় বা প্রলোভন করতে পারিলাম না। মাথাকে প্ল্যান উদয় হইল। পূর্বে বলিয়াছি, বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যার কথার সৃজন করিত। সৃজন মানে তাকে বুন সব বলতো। পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন, ঠাকুরদা টোটলাটের সঙ্গে যখন দেখা হয় তিনি নয়নজোরের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না। সাহেব বলেন, বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোর বাবু এই দুটি মাত্র বনেদি বংশ আছে। সেটা মিথ্যে করে ঠাকুরদাকে গল্প বলে যে টোটলাট বলেছিল যে গল্প বলে, দেখা হলেই বলে নয়নজোর জমিদাররা বা বাবুরা আর বদ্ধ রাজারাই বেশ উচ্চমানের বংশধরেরা বংশ। ঠাকুরদা ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটি বাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন, ছোটলাট সাহেব ভালো আছেন, তার মেম সাহেব ভালো আছেন, তার পুত্র কন্যা সকলে ভালো আছেন। ঠাকুরদা তার কথা শুনে মনে বলতো, আমি মনে কি ইচ্ছা হতো দেখা হলে আমিও জিজ্ঞেস করবো সে কেমন আছে, তার স্ত্রী কেমন আছে, তার ছেলে মেয়ে কেমন আছে। সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করতে যাবেন এমন ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলতেন যে আমি সাহেবের সঙ্গে দেখা করতে যাব। যে ভূতপূর্ববর্তী মিনিস্টার জানতেন নয়নজোরের বিখ্যাত চৌঘুড়ি প্রস্তুত হইয়া দাঁড়ে আসিতে আসতে পিস্তল টোটলাট এবং বড়লাট বদল হয়ে যাবে। ঠাকুরদা সেই টোটলাটের দরজা অবধি পৌঁছতে বহু সময় লেগে যাবে, বহু টোটলাট বদলি হয়ে যাবে, একের পর এক হয়ে যাবে, তার দ্বারে পৌঁছানো সম্ভব নয় সেখানে যাওয়া। আমি একদিন প্রাতঃকালে গিয়া প্রসবকে আর ডাকিয়া লইয়া চুপি বলে, আমি বলতে এখানে বক্তা, প্রাতঃকাল মানে ভোরবেলা। ঠাকুরদা কাল লেফটেন্যান্ট গভর্নর লেভিতে গিয়েছিল। তিনি নয়নজোরের বাবুদের কথা পাড়াতে আমি বললুম, পাড়াতে মানে বলাতে। নয়নজোরের কৈলাসবাবু কলকাতাতে আছেন শুনে এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন। বলে দিলেন আজ দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। টোটলাট আসবে তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে। এমন অবস্থার কথাও সে বিশ্বাস করল। আর কেউ হইলে কতটা অসম্ভবতা বুঝিতে পারিত এবং আর কাহারও সম্বন্ধ হইলে কৈলাসবাবু এ কথায় হাস্য করত। যদি অন্য সম্বন্ধে বলতো কৈলাসবাবু বিশ্বাস করে, তার সম্বন্ধ হয়েছে সে একেবারে বিশ্বাস করে গিয়েছে। নিজের সম্বন্ধীয় বলিয়া এ সংবাদ তার লেশ মাত্র অবিশ্বাস্য বোধ হইল না। শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থিরতায় উঠিলেন।
কোথায় বসাইতে হইবে, কি করিতে হইবে, কেমন করে অভ্যর্থনা করিবেন, কি উপায়ে নয়নজলের সৌরভ রক্ষা করিবে হইবে, কিছু ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরেজি জানেন না, কথা চালাবেন কি করিয়া সেও এক সমস্যা। আমি বলিলাম সেজন্য ভাবনা নয়, তাহার সঙ্গে একজন করে দোভাষী থাকে। দোভাষী মানে ট্রান্সলেটার, একের কথা অন্যকে বুঝিয়ে দেয়। কিন্তু চলার সাহেবের বিশেষ ইচ্ছা আর কেউ উপস্থিত না থাকে। মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন অফিসে গিয়াছে, অবশিষ্ট অংশ দ্বার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবু বাসার সম্মুখে এক জুড়ি আসিয়া দাঁড়ালো। মধ্যাহ্ন মানে দুপুরবেলায়। ছেলে বাড়ির লোকেরা অফিসে চলে যায়, আর মেয়ে বউরা খেয়ে দিয়ে ঘুমোয়, দরজা দিয়ে ঘুমোয়, সেই সময় তাকে কেউ দেখতে পাবে না। সেই সময় তিনি ঠাকুরের বাড়ির সামনে এলেন, জুড়ি মানে ঘোড়া গাড়ি করে। তকমাপাড়া চাপরাশি তাকে খবর দিল সাহেব আয়া। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তার নিজের ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করে রাখিয়াছিলেন। রাটের আগমন সংবাদ শুনিয়ায় হাঁপাইতে হাঁপাইতে, কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দাঁড়িয়ে গিয়া উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারংবার ছিলাম করিতে করিতে ইংরেজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেল। বয়স্য মানে বন্ধু। সেখানে চৌকির উপরে তার একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন। তাহার উপর কৃত্রিম টুকলাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখাবিতে তাহাদের বহু কষ্টরক্ষিত পুরক্রমাগত এক আশ্রফির মালা ধরিলেন। প্রাচীন ভৃত্য গণেশ গোলাপ্পাস এবং আতরদান লইয়া উপস্থিত ছিল। কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজলের বাড়িতে হুজুর বাহাদুরের পদধূলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন। কলিকাতা তিনি প্রবাসী, এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম ইত্যাদি। প্রবাসী মানে বিদেশি। জলহীন মিন মানে কি? মিন মানে মাছ। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি তিনি এখানে জলহীন মাছের মধ্যে রয়েছেন। আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়াতে লাগিলেন। ইংরেজি কায়দা অনুসারে এরূপ স্থলে মাথায় টুপি না থাকে বা টুপি খুলে রাখতে হয়, কিন্তু সে নিজেকে আড়াল করার জন্য খোলেনি। কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই। কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলের মুহূর্তের মধ্যে বাঙালির ছদ্মবেশ ধরিতে পারিত। 10 মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন, চলে গেলেন। এবং পূর্ব শিক্ষা মতো আগেকার শেখানো ছিল। চারপাশিগণ সোনার রেখা বিশুদ্ধ আশ্রফির মালা, চৌকি হইতে সাই শাল, ভৃত্যের হাত হইতে গোলাপ পাশ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশী গাড়িতে তুলিয়া দিল। কৈলাসবাবু বুঝিলেন ইহা চোরাটের প্রথা, এটা হয়তো নিয়ম হয়তো। আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যা বেগে আমার পঞ্জর বিদীর্ণ হইয়া উপক্রম হইতে, বক্তার হাসিতে বুকের পাঁজরগুলো ফেটে যাচ্ছিল। অবশেষে আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিৎ দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়ে ঘাড়কে দুলে অন্য ঘরে প্রবেশ করল, ঢুকলো এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোষের উপর হইয়া পড়িয়া ফুলিয়া কাঁদিতেছে। আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিতে হাসিয়া দেখিয়া সে তক্তা ছাড়িয়া দাঁড়াইল, অশ্রুযুক্ত কণ্ঠে রোষের গর্জন আনিয়া আমার মুখের উপর সকল সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল, আমার দাদামশাই তোমাদের কি করেছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসেছো? কেন এসেছো তোমরা? অবশেষে আর কোনো কথা উঠিল না, বাকরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল। কোথায় গেল আমার হাস্যাবেগ? আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তা আমার মাথায় আসে নাই। হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল। লজ্জায় এবং অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশ্বাস বাহির হইয়া গেলাম। বৃদ্ধ আমার কাছে কি দোষ করে? কুকুর মানে
রাতে খাওয়া কুকুরের মতো। তার নিজের অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই, আমার অহংকার কেন এমন হিংস্র মূর্তি ধারণ করিল? তাহা ছাড়া আরেকটি বিষয়ে আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল। এতদিন আমি কুসুমকে কোন অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম। ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে, দুইবার যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে। আজ দেখিলাম ওই কোণে ওই বালিকা মূর্তি অন্তরালে একটি মানব হৃদয় আছে, তাহার নিজের। সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ, একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্ব পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে। যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য? সমস্ত রাত্রি নিদ্রা হইল না। পরদিন প্রত্যুষে ভোরবেলা বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদের বাসায় প্রবেশ করিলাম। ইচ্ছে ছিল কাহার কিছু না বলিয়া গোপন চাকরের হাতে হস্তে সমস্ত দিয়ে আসিব। চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত ঘুরিতে করিতেছি, এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম। বালিকা সুনিষ্ঠ ষষ্ঠ স্বরে জিজ্ঞাসা করেছিল, দাদামশাই, কাল রাত্রে তোমাকে কি বললেন? ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে রাজ সাহেবের মুখে প্রাচীন নয়নজলের বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসেছিলেন। তাই নাতিকেও সে সত্যি কথা বলে না, মৃত্যু বলে এটা তার একটা স্বভাবের মধ্যে পড়ে গেছে, তার পূর্বপুরুষদের বড় করা। বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিল। বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এক ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করে আসিল। বালিকাও নাতনিও ঠাকুরদের বুঝিচ্ছে যে আমি সব জানি ব্যাপারটা, সে সব শুনে যাচ্ছে। অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করে চলে আসিলে আমার প্রতারণার মমালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইল এবং নিঃশব্দে তাহার ব্রহ্মকে রাখিয়া চলে আসলেন। নাতনিকে সব দিয়ে এলো। বর্তমানকালের প্রথা অনুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না, আজ তাহাকে প্রণাম করিলাম। বৃদ্ধ নিশ্চয় মনে ভাবিলেন গতকাল ছোটরাত বাড়িতে আসাতেই সহসা তার প্রতি আমার ভক্তি উদ্রেক হয়েছে। ঠাকুর দাদা চলে এসছে, আমার কদর বুঝতে পেরেছ। তিনি পুলকিত হইয়া শতমুখে শতরাতে গল্প বানাইয়া বলিতে লাগিলেন। আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহারে যোগ দিলাম। বাহিরের অন্য লোক যাহা শুনিল তাহারা এ কথাটাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকল লোকে বৃদ্ধের সহিত সকল কথায় সারিয়া গেল। সকালে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দিনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব বললাম, যদিও নারায়ণজী বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার প্রলয় হইতে পারে না, তথাপি প্রস্তাবটা শেষ হওয়া মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন। কুসুকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন বক্তা এবং আনন্দ বেগে বলে ওঠেন, আমি গরিব, আমার যেমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই। আমার কুসুম অনেক পুণ্য করেছে, তাই তুমি আর ধরা দিলে। বলিতে বলিতে বৃদ্ধের চক্ষুতে জল পড়িতে লাগিল। বৃদ্ধ আজে প্রথম তাহার মহিমা বর্ণিত পূর্বপুরুষের প্রতি কর্তব্য বিস্মৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব, স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নরেন্দ্র বংশের প্রগড়াবাণী হয় নাই। আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করেছিলাম, তখন বৃদ্ধ আমাকে পরম সৎপত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন। তাহলে যখন বক্তা তাকে ছোট করার চেষ্টা করছিল, সে কিন্তু মনে মনে তাকে তার নাচ জামাই হিসেবে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।